চার 2 মিনিট অপেক্ষা করি 9:05 পর্যন্ত। মাত্র 47। আমরা গত ক্লাসে তো ইনফেকশনস অফ দি লোয়ার জেনিটাল ট্র্যাক্ট এবং আপার জেনিটাল ট্র্যাক্ট ডিসকাস করেছিলাম। এখন আমরা এরপরে শুরু করবো আর কি। এরপরে যে 9:05 হয় শুরু করি। আজকে ডিসকাশন করব সার্ভিক্স, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের এমন একটা পার্ট যেটা হলো কমন ডিজিজ, ইনফেকশনস, টিউমার্স, টিউমার কন্ডিশনস। আমরা আগেই গত ক্লাসে ডিসকাশন করেছি, সেই ডিসকাশনে জানানো হয়েছিল জেনিটাল ট্র্যাক্টের সার্ভিক্স, বিশেষ করে তোমার চাইল্ড বিয়ারিং এজে খুব কমন ইনফেকশন সার্ভিক্সে হয়। এই সার্ভিক্সের লাইনিং হলো টু টাইপস অফ ইপিথেলিয়াম। একটা সার্ভাইকাল অস আছে, সার্ভাইকাল অস এর external portion is covered by stratified squamous, আর endocervix সেটা হলো lined by columnar epithelium, আর squamo-columnar junction এটাকে ট্রানজিশনাল জোন বলা হয়। তো এই squamo-columnar জাংশনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ malignant টিউমার স্কোয়ামাস সেল কার্সিনোমা বা কার্সিনোমা এই squamo-columnar জাংশন থেকেই মূলত রাইজ করে। তো সার্ভিক্সের ইনফেকশন হলো ইনফ্লামেশন। যদি সার্ভিক্স ইনফ্লেমড হয়, ইনফ্লামেশন সার্ভিক্সে হয়, তাহলে আমরা তাকে বলি সার্ভিসাইটিস। সেই সার্ভিসাইটিস হতে পারে অ্যাকুইট সার্ভিসাইটিস অথবা ক্রনিক সার্ভিসাইটিস। তো ইনফ্লামেশন সার্ভিক্সে কোন কোন সময়ে ফিমেলের কোন কোন এজে হয়, একটা হলো চাইল্ড বিয়ারিং এজ, স্পেশালি আফটার বার্থ। একটা হলো যদি পেশেন্ট প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে। একটা হলো যদি পেশেন্ট ডায়াবেটিক হয় তাদের। এবং কমন অর্গানিজম হতে পারে এন্ডোজেনাস aerobes and anaerobes, particularly lactobacilli. তো সেই infection usually by gonococci
Chlamydia, Mycoplasma, herpes simplex virus. Chlamydia, Mycoplasma, herpes simplex virus এবং এই ইনফ্লামেশন হলে তাহলে তোমার সার্ভিক্স ইনফ্লামেশনের যে সাইনগুলি মাস্কুলারিস বেড়ে যায়, সেখানে র্যাট হয়ে যায়, সোলেন হয়ে যায়, পেশেন্টের লোয়ার অ্যাবডোমিনাল পেইন, then acute and chronic cervicitis is a very common symptom, and due to acute or chronic cervicitis, there may be discharge also, vaginal discharge. Patient তাহলে কমপ্লেইন থাকবে vaginal discharge, lower abdominal pain বা discomfort, common organisমের মধ্যে common bacteria, Gonorrhea, Chlamydia, herpes simplex virus. আমরা গত ক্লাসও যখন লোয়ার জেনিটাল ট্র্যাক্ট, আপার জেনিটাল ট্র্যাক্ট ডিসকাস করেছিলাম, তখন এই বিষয়গুলো ডিসকাস করা হয়েছিল। One of the disease of cervix is cervicitis, acute and chronic cervicitis. Acute and chronic cervicitis is a very common disease or condition of female genital tract. Inflammatory condition যেটা হলো endocervical polyp. Next, endocervical polyp হলো একটা polyp। আমরা আগে জানি what is polyp and what is papilloma. জেনারেল প্যাথোলজিটাগুলি ডিসকাস করা হয়েছে টিউমার চ্যাপ্টারে। পেপিলোমা হলো ফিঙ্গার লাইক প্রজেকশন, আর পলিপ হলো একটা সেগিং ম্যানিপুলেটেড অর সেসাইল গ্রোথ ওভার সারফেস এপিথেলিয়াম। এটা একটা পলিপয়েড গ্রোথ, গ্রেভ লাইক গ্রোথ, গ্রেভ লাইক গ্রোথ। তো সার্ভাইকাল এন্ডোসার্ভাইকাল পলিপ আমরা কখন বলবো? যদি এই পলিপের কোর ইজ contains endocervical glands আর সার্ভিস এপিথেলিয়াম যদি থাকে, কলামনার এপিথেলিয়াম, তাহলে আমরা এটাকে বলবো এন্ডোসার্ভাইকাল পলিপ। আর যদি এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস থাকে কন্টেন্ট আর কাভারিং যদি থাকে স্কোমাস এপিথেলিয়াম, তখন আমরা এটাকে বলবো এক্সোসার্ভাইকাল পলিপ। তো এটা হলো একটা মাস ফিউ মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এবং ইন্সপেকশন দেখা যায় যে সার্ভাইকাল ওপেনিং এর মধ্যে একটা গ্রোথ দেখা যায় এবং ডিসকমফোর্ট, মাঝে মধ্যে স্পটিং অফ ব্লিডিং or vaginal spotting of bleeding. So it has simple চিকিৎসা, এন্ডোসার্ভিক্যাল পলিপ, curettage and surgical excision. Salim, সুবুদের বেশি ঠান্ডা হচ্ছে, আর কি সময় যাচ্ছে এত ঠান্ডা। এন্ডোসার্ভিক্যাল excision, তাহলে সার্ভিক্সের একটা ডিজিজ হলো ইনফ্লামেশন, অ্যাকুট এন্ড ক্রনিক সার্ভিসাইটিস। নাম্বার 2 হলো এন্ডোসার্ভিক্যাল পলিপ, pre-malignant and malignant neoplasms of cervix. আমরা জানি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো একটা নটোরিয়াস ভাইরাস, যার অনেক ধরনের স্ট্রেন আছে। এটাকে তাই বলা হয় অনকোজেনিক ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে স্পেশালি 16 and 18 এরা হলো মেলিগন্যান্ট টিউমার, সার্ভাইকাল কার্সিনোমা করে। আর
অনেকগুলি স্ট্রেন আছে যেগুলি পেপিলোমা। 16 and 18 তাহলে এন্ডোসার্ভিক্সের মধ্যে এন্ডোসার্ভিক্সের সেলের নিউক্লিয়াসে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে গিয়ে সেলের ট্রান্সফরমেশন করে। তো সেই ট্রান্সফরমেশন প্রথমে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন হবে, যেটা আমরা বলি সার্ভাইকাল ইন্ট্রাভিথেলিয়াল নিউপ্লাসিয়া অর সিআইএন, এটাকে স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন বলা হয়। এটা যদি সার্ভিক্সের লাইনিং এ লোয়ার ওয়ান থার্ড অর্থাৎ বেজাল ওয়ান থার্ড সেলকে ইনভলভ করে, আর নিউক্লিয়ার চেঞ্জ এবং মরফোলজিক্যাল চেঞ্জ করে, তখন আমরা সেটাকে বলি সার্ভাইকাল ইন্ট্রাভিথেলিয়াল নিউপ্লাজম 1, or in other words সেটাকে বলা হয় মাইল্ড ডিসপ্লাসিয়া অথবা লো গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন। আর যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস লাইনিং ইপিথেলিয়ামের লোয়ার 2/3 কে ইনভলভ করে, তখন এটাকে বলা হয় মডারেট ডিসপ্লাসিয়া অথবা সার্ভাইকাল ইন্ট্রাভিথেলিয়াল নিউপ্লাজম 2 CN2, অথবা কারেন্ট ক্লাসিফিকেশনকে বলা হয় হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন, হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন। আর যদি এটা আরো প্রোগ্রেস করে, তখন সার্ভিক্সের লাইনিং এ পুরো থিকনেস কে ইনভলভ করে, তখন এটাকে বলা হয় সার্ভাইকাল সিভিয়ার সার্ভাইকাল ডিসপ্লাসিয়া অর কার্সিনোমা ইন সিটু, অথবা সার্ভাইকাল ইন্ট্রাভিথেলিয়াল নিউপ্লাজম 3, অথবা এটা আরেক নাম হলো হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন, হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন। তাহলে আগে বলা হতো মাইল্ড ডিসপ্লাসিয়া, মডারেট ডিসপ্লাসিয়া, সিভিয়ার ডিসপ্লাসিয়া। সিভিয়ার ডিসপ্লাসিয়া যেটা, সেটাই কার্সিনোমা ইন সিটু এবং সিআইএন 1, 2, 3। এখন বলা হচ্ছে লো গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন, এলসিল, লো গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন, এলসিল, হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন, এইচসিল, হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন, এইচসিল, হাই গ্রেড ইন্ট্রাভিথেলিয়াল লিশন, এইচসিল। তাহলে দুই ভাগ করে ফেলছে। আগে 3 ভাগ ছিল, মাইল্ড, সিভিয়ার, মডারেট, সিভিয়ার ডিসপ্লাসিয়া, সিআইএন 1, 2, 3। এখন এটা লো গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন আর হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাভিথেলিয়াল লিশন। এখন কার্সিনোমা ইন সিটু আরো যদি প্রোগ্রেস করে, তোমার বেসমেন্ট মেমব্রেন কে যদি পায়াস করে স্টোমার ভিতরে চলে যায়, তখন এটা হয়ে যায় ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা। আগের দিনে এটা ছিল নাম্বার 1 ম্যালিগন্যান্ট টিউমার ইন ফিমেল, কিন্তু পেপস স্টেট আবিষ্কার হওয়ার পর থেকে আমরা যখন প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলিকে আইডেন্টিফাই করতে পারি, স্ক্রিনিং করার পর থেকে এটা চাইল্ড বিয়ারিং এজ প্রত্যেক বছর বা 6 মাস পর যদি একবার করা হয়, করে স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসার পরে সার্ভাইকাল কার্সিনোমা এখন বিশ্বজুড়ে আর 1 নম্বরে নাই। সেটা আর্লি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলি ডায়াগনোস করার পরে এখন সেটা নাম্বার 3 বা 4 এর মধ্যে নেমে গেছে। তো কোন এজে কমন
এটা হলো usually middle age, that is around 45 years age, কিন্তু এটা আরো আর্লি এজ থেকে শুরু করে তোমার সার্ভাইকাল কার্সিনোমা ডায়াগনোস করা হচ্ছে। তার মধ্যে তোমার হিস্টোলজিক্যাল টাইপের মধ্যে হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা হলো 80%, অ্যাডিনোকার্সিনোমা হলো 15%, আর 5% হলো নন ক্যারাটিনাইজিং এন্ডোক্রাইন টাইপ হিস্টোলজিক্যালি। নন ক্যারাটিনাইজিং স্কোয়ামাস টাইপ হলো সবচেয়ে বেশি নটোরিয়াস এবং এটার প্রগনোসিস ইজ ব্যাড। তো squamous cell carcinoma morphologically fungating type, that is exophytic type, অথবা ulcerative type, অথবা infiltrative type। রসটি তাহলে একটা আলসার হিসেবে প্রেজেন্ট করতে পারে সার্ভিক্সে, অথবা একটা ফাঙ্গেটিং গ্রোথ হিসেবে আলসার অথবা ইনফিলট্রেটিভ মেরিডিয়ান সেলগুলি সার্ভিসকে ইনফিলট্রেট করে ইনফিলট্রেটিভ বাইরে আলসার দেখা যাবে না, কিন্তু ইনফিলট্রেশনের জন্য মরফোলজির চেঞ্জ হবে। কমন হলো এক্সোফাইটিক ফাঙ্গেটিং টাইপ। এবং এটা টিউমার সেল কোন পর্যায়ে আছে সেটার উপর নির্ভর করে এটাকে স্টেজিং করতে হয়। যত স্টেজিং লো এত প্রগনোসিস ভালো। যেমন শুধুমাত্র সার্ভিক্সের মধ্যেই যদি লিমিটেড থাকে CAN3 অথবা হাই HCl, তখন বলা হয় এটা কার্সিনোমা ইন সিটু এবং এটা হলো স্টেজ 0। আর স্টেজ 1 বলা হয় যদি কার্সিনোমা কনফাইন্ড টু দি সার্ভিক্স, যদি সার্ভিক্সের লাইনিং এর মধ্যে লিমিটেড থাকে। সরি, স্টেজ 0 হলো সার্ভিক্সের লাইনিং এর মধ্যে যদি লিমিটেড থাকে তখন সেটাকে বলা হয় স্টেজ 0। আর কার্সিনোমা কনফাইন্ড টু দি সার্ভিক্স এটাকে বলা হয় স্টেজ 1। স্টেজ 1 এর আবার 1A 2B এগুলি আছে, এগুলি আপডেটেড আপনাকে বলতেছি। এরপরে স্টেজ 3 হলো কার্সিনোমা এক্সটেন্ডস বিয়ন্ড দি সার্ভিক্স but not to the pelvic wall। সার্ভিক্স থেকে এক্সটেন্ড করে গেল কিন্তু pelvic wall এর ভিতরেই আছে। যেমন কার্সিনোমা ইনভলভস দি ভ্যাজাইনা পার্ট, not the lower part। এটা হলো স্টেজ 2। স্টেজ 3 হলো carcinoma has extended to the pelvic wall। সার্ভিক্স থেকে গিয়ে এটা pelvic wall পর্যন্ত চলে গেল। On rectal examination, there is no cancer-free space between the tumor and the pelvic wall। Pelvic wall এবং টিউমারের মধ্যে কোনো স্পেস থাকবে না। The tumor involves the lower third of the vagina। Lower third of the vagina কে involve করবে। এটা হলো stage 3। আর stage 4 হলো carcinoma has extended beyond the true pelvis or has involved the mucus of the bladder or rectum। This stage also includes cancers with metastatic dissemination। Stage 0 should carcinoma in situ, stage 1, stage 2, stage 3, stage 4। Stage 4 holo carcinoma has extended beyond the true pelvis and has involved the mucus of the bladder or rectum। This stage also includes cancers with metastatic dissemination। Metastatic dissemination বলতে এটা তখন তোমার প্যারাসার্ভাইকাল সফট টিস্যু, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেকটাম, ভ্যাজাইনা, লিম্ফোভাস্কুলার ইনভেশন
in local and distant lymph nodes. Distal metastasis may also be found in the liver, lung, bone marrow, other organs. ক্লিনিক্যাল ফিচারের মধ্যে প্রথমে হয়তো তোমার প্রথম সিম্পটমে যদি সিম্পটমেটিক স্ক্রিনিং এ যদি ধরা পড়ে তাহলে স্টেজিং কম থাকে তখন পেশেন্ট সেই মেসেজ ভালো আর যদি স্টেজ বেশি হয় সেক্ষেত্রে পাইলোনেফ্রাইটিস ইউরোথ্রাল অবস্ট্রাকশন ইউরোবিয়ান হয়ে যায় সেক্ষেত্রে প্রেজেন্টেড প্রসেস করা 5 ইয়ার সার্ভাইভিং হোম। তো যেটা বলছিলাম আসলে স্কোমোকর্ন জাংশন থেকে যদি আমরা স্পেসুলার দিয়ে এসমিয়ার নিয়ে স্লাইডে এসমিয়ার করে আমরা যদি ব্যাস এসমিয়ার করি এটা হলো 21 ইয়ার্স থেকে 3 ইয়ার্স এর গ্যাপ আর 30 থেকে যদি 6 মাস বা 1 বছর পর পর রেগুলার দেখতে হয় আর যদি কোনো সার্ভিসে কোনো ধরনের কোনো অ্যাবনর্মাল এরিয়া দেখা যায় তখন সেটাকে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড অ্যাপ্লাই করে দেখি যদি সে অ্যাসিডিক অ্যাসিডের কারণে সেই এরিয়াটা যদি হোয়াইট স্পট দেয় অ্যাসিডো হোয়াইট এরিয়া তখন সেটাকে বায়োপসি করতে হবে কোড বায়োপসি আর পিসিআর টেস্ট করা হয় হিউম্যান ভাইরাস ডিটেকশনের জন্য। তো এখন ভ্যাকসিন হিউম্যান ভাইরাস 16 and 18 এর এগেইনস্ট এ ভ্যাকসিন আছে যদি ভ্যাকসিন চাইল্ড বিয়ারিং এজের শুরুতে ভ্যাকসিনেটেড করা হয় তাহলে সার্ভাইকাল ক্যান্সারের ইনসিডেন্স ডিফারেন্স অনেক কমে যাবে সেটাই তাহলে সার্ভিসে এই জিনিসটা সার্ভাইকাল ক্যান্সারের মরফোলজি দ্যাট ইজ প্রেজেন্টেশন কিরকম হবে সার্ভাইকাল ক্যান্সারের হিস্টোলজিক্যাল টাইপ সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস করতে কি কি টেস্ট করবে পেপস মানে পেপিনিকুলো এসমিয়ার কখন থেকে শুরু করতে হবে 21 বছর থেকে তখন 3 বছর পর পর 30 এর পর থেকে 6 মান্থে অথবা ইয়ারলি এরপরে যদি কোনো অ্যাবনর্মাল এরিয়া দেখা হয় তখন এটাকে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে অ্যাসিডি হোয়াইট এরিয়া যদি পাওয়া যায় সেখান থেকে বায়োপসি নিতে হবে তারপর হিউম্যান ভাইরাসের জন্য মলিকুলার টেস্ট পিসিআর টেস্ট করা যেতে পারে স্টেপ বাই স্টেপ তাহলে করাই এখন অনেক কমে গেছে ইনসিডেন্স স্টেজিং নির্ভর করে প্রগনোসিস নির্ভর করে সার্ভিক্স সার্ভাইকাল ক্যান্সার এটার উপর বলা যায় প্যাথোলজিতে কোয়েশ্চেন থাকে মোরলেস কারণ সার্ভাইকাল ক্যান্সার যদিও আগে 1 নাম্বার ছিল ফিমেল ম্যালিগন্যান্সি এখন হয়তো নাম্বার 3 স্টিল নাম্বার 3 মানে অনেক এখনো তাহলে এইটুকু হলো আমাদের সার্ভিক্সের আলোচনা এখন আমরা যাব বডি অফ ইউটেরাস এন্ড এন্ডোমেট্রিয়াম বডি অফ ইউটেরাস এন্ড এন্ডোমেট্রিয়াম জানতে গেলে মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে তোমাদের জানা দরকার এটা জানো তোমরা ফিজিওলজিতে পড়ছো মেনস্ট্রুয়াল সাইকেলের ফেজ তো তোমরা
বরঞ্চ সেটার হিস্টোলজিটা প্যাথোলজিতে জানা দরকার। তাহলে মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটাকে আমরা মেন্স বলি, তাহলে সেক্ষেত্রে superficial portion of the endometrium referred to as the functionalis is shed। সে সময় superficial পোর্শনটা যেটা ফাংশনালিস সেটা শেডিং হয়। এরপরে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস আবার র্যাপিড গ্রোথ হতে থাকে এবং বেজাল লেয়ার proliferation হয়ে proliferative ফেজে গ্ল্যান্ডগুলি টিবিউলার স্ট্রেট lined by regular tall seriously defined columnar epithelium, mitotic figures are numerous and there is no evidence of mucus secretion or reticulation। Endometrial stroma is composed of spindle cells with a skin cytoplasm। তারপর হলো proliferative phase, পরে হলো ovulation, ovulationের পর হলো post ovulation appearance of secretory vacuoles behind the nuclei in the glandular epithelium। Secretory activity is most prominent during the third month of the menstrual cycle, when the basal vacuoles progressively move to the apical surface, when secretion is maximum between 18 and 24 weeks। তাহলে পোস্ট ওভুলেশন, তাহলে একটা হলো মেনসেস, proliferative phase, ovulation, post ovulation। সেই সময় অ্যাস্ট্রোমা তো সেন্স হয়, অ্যাস্ট্রোমা ডিসিডুয়াল সেলস, সেখানে অ্যাস্ট্রোমার যে কম্প্যাক্ট সেলগুলি প্লাম্প হয়ে যায়। এ হলো নর্মাল 3 থেকে 5 দিন, 28 দিনের একটা সাইকেলের মধ্যে মেন্সেস হবে। এখন যদি কারো abnormal uterine bleeding হয়, সেই abnormal uterine bleeding may be due to organic cause। আবার কোন organic cause well defined pathologic condition না থেকেও, যেমন endometrial polyp, chronic endometritis, some mucosal এগুলি নাই, বা endometrial neoplasm। Hormonal disturbance that produce dysfunctional uterine bleeding। তাহলে abnormal uterine bleeding এর মধ্যে যদি নরমাল কজ এগুলি আছে, এগুলি না থাকে, যদি ব্লিডিং হয় হরমোনাল ডিস্টারবেন্সের জন্য, সেটাকে আমরা বলি ডিসফাংশনাল উটেরাইন ব্লিডিং আর ডাপ, ডিইউবি, ডাপ, ডিইউবি, ডাপ। তোমাদের গাইনি ক্লাস কি চলে? না স্যার, না স্যার। আচ্ছা ঠিক আছে, ওই তোমাদের আগের তোমরা তো না? জি স্যার। ওই প্রথম ব্যাচ রিটেন অসপিশিয়াস রিসার্চ গাইনি পরীক্ষা তো এই সপ্তাহে শেষ হয়ে যাবে। যেহেতু 50 ইয়ার ফিজিক্যালি আসতেছে, তাদের ক্লাস হোক, তোমাদের ক্লাস হোক, অনলাইনে হলো করে দেবো এই সপ্তাহে। আগামী শনিবার দিন আমি হয়তো মনে করে ব্যবস্থা নিব, নাহলে আমাকে একটু মনে করে তোমাদের ডাইনিক্যালি ক্লাস না হয় থিওরিটিক্যাল শুধু 50 ইয়ার গিয়ে কিছু কিছু ক্লাস করা উচিত। এটা ডিসফাংশনাল উটেরাইন ব্লিডিং এর রিলেটেড যখন আসছে সেই রিজনের পড়লাম, কারণ শুরু না করলে কোর্স সেটা কি গাইনি নাকি সার্জারি মেডিসিন হয় না? স্যার সার্জারি মেডিসিন হয় না স্যার। ঠিক আছে, গাইনিটা তাহলে এই সপ্তাহে বলি, এই সপ্তাহে গাইনি শেষ হয়ে গেলে এরা তো পরীক্ষা ইয়া হলো, এরা শুরু করে, তারপরে সপ্তাহে সার্জারি। এই মাসের মধ্যে আমাদের মোটামুটি সব শেষ হয়ে যাবে। এই মাসের মধ্যে যদি না হয়, ফিজিক্যাল ক্লাস তোমাদের শুরু না হয়, তাহলে
সার্জারি করা কথা ছিল বলেছিলেন এটা কারণ সেটা অনলাইন ক্লাস করতে পারবে সেটা হলো বেনিফিট হতে ডাইরেক্ট তাহলে ডিসপারশনাল ইউটিলিটি মানে আপনার বিল্ডিং এর মধ্যে এটাকে বলা হয় ডিইউ বিটা এখন অ্যাবনরমাল ইউটিলিটি বিল্ডিং কি কারণ হতে পারে অ্যাবনরমাল ইউটিলিটি বিল্ডিং বাই এজ গ্রুপ একটা এজ হলো প্রি পিউবার্টি এজ যে সময় মেন্স শুরু হয়নি সেক্ষেত্রে পিউরলি এটা হলো হরমোনাল ডিস্টারবেন্সের জন্য এটাকে বলা হয় প্রিকোশিয়াস পিউবার্টি মানে সময় হওয়ার আগেই পিউবার্টি হলো প্রিকোশিয়াস পিউবার্টি সেটা হলো হাইপোথ্যালামিক পিটুইটারি অর ওভারিয়ান অরিজিন তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারি আর ওভারি যে হরমোন সেই হরমোনের কোথাও না কোনো মধ্যে ব্যালেন্স হয়ে গেছে সেই ব্যালেন্সের জন্য অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং হয় অ্যাডুলেসেন্সের মধ্যে কেন অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং হয় এটা হলো অ্যানোভুলেটরি সাইকেল অথবা কোয়াগুলেশন ডিসঅর্ডার কারো যদি কোয়াগুলেশন প্রোটিন ফ্যাক্টরের ডিসঅর্ডার থাকে তখন রিপ্রোডাক্টিভ এজ এর মধ্যে হলো complications of pregnancy that is abortion trophoblastic disease ectopic pregnancy anatomic lesions যেমন leiomyoma adenomyosis polyps endometrial hyperplasia carcinoma dysfunctional uterine bleeding যেমন anovulatory cycle ovulatory dysfunctional bleeding that is inadequate luteal phase perimenopausal dysfunctional uterine bleeding যেমন anovulatory cycle anatomic lesions carcinoma hyperplasia polyps postmenopausal endometrial atrophy anatomic lesions carcinoma hyperplasia polyps তাহলে কয়েকটা এই যে বাক্য সেক্টর হলো পিউবার্টি অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ এজ পোস্টমেনোপজাল এজ পেরিমেনোপজাল এজ পোস্টমেনোপজাল এজ এই পাঁচ এজে এসব কারণে অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং হয় তো এটাই অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং কি কারণে হয় এগুলো জিজ্ঞাসা করতে পারে আর বডি অফ দ্য ইউটেরাসের মধ্যে যদি এন্ডোমেট্রিয়াম ইনফ্লেম হয় তখন সেটাকে আমরা বলি এন্ডোমেট্রাইটিস এন্ডোমেট্রাইটিস অ্যাকুট এন্ডোমেট্রাইটিস হয় বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন আফটার ডেলিভারি অর মিসক্যারেজ রিটেন প্রোডাক্টস অফ কনসেপশন পজিটিভ এজেন্ট include Hemolytic streptococci, Staphylococcus, and other bacteria. Chronic endometritis or chronic pelvic inflammatory disease in the retained gestational tissue, postpartum or post-abortion, intrauterine contraceptive device, tuberculosis, either from biliary spread or more often from drainage of tuberculous sinusitis, both are there risk factors. So, chronic endometritis diagnosis করার একটা হলো chronic endometritis সেলের মধ্যে শুধু লিম্ফোসাইট থাকলে হবে না প্লাস মাসেল পেতে হবে প্লাস মাসেল যদি এন্ডোমেট্রিয়ামে পাওয়া যায় তখন সেটাকে আমরা বলবো chronic endometritis এটা একটা কথা জিজ্ঞাসা করতে পারে এখন আসো একটা ইম্পর্টেন্ট এটা রিটেন আসে বাইরেও জিজ্ঞাসা করে endometriosis and adenomyosis endometriosis হলো presence of ectopic endometrial tissue at a site outside the uterus. Normally uterus के लाइन करे endometrium থাকে uterus के लाइनिंग করে endometrium থাকে সেই endometrium যদি তার লাইনিং এর থেকে না থাকে uterus এর আউটসাইডে কোথাও গিয়ে ectopic প্রেজেন্স করে তখন সেটাকে আমরা বলি endometriosis আর adenomyosis বলি যদি এন্ডোমেট্রিয়ামের লাইনিং এ না থাকে সেটা ইউটেরাইন ওয়ালের মধ্যে থাকে ইউটেরাইন ওয়ালের মধ্যে প্রেজেন্স থাকে তখন আমরা সেটাকে অর্থাৎ মায়োমেট্রিয়ামে যদি এন্ডোমেট্রিয়াম থাকে সেটাকে আমরা বলি adenomyosis presence of endometrial gland or stroma
or both, presence of endometrial gland or stroma or both in the myometrium is called adenomyosis. আর endometriosis হলো abnormal ectopic presence of endometrium, that is endometrial glands or stroma, other than its normal location. Normal location এর বাইরে কোথাও থাকলে সেটাকে বলা হয় endometriosis, আর myometrium থাকলে সেটাকে বলা হয় adenomyosis. And what are the common sites of endometriosis? Number one হলো ovaries. Ovaries এ endometrium প্রেজেন্স থাকার পরে সেখানে প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে সেখানেও চেঞ্জ হয় এবং চেঞ্জ হতে হতে ওভারি চেঞ্জ হয়ে একটা সিস্ট হয়ে যায় এবং সেই সিস্টের নাম যেহেতু সেখানে ব্লিডিং হচ্ছে চকোলেট সিস্ট। ওভারি তাহলে চকোলেট সিস্ট হিসেবে পরিণত হয়ে যায়। ছিল ওভারি কিন্তু সেটা চকোলেট সিস্ট হয়ে যায়। ইউটেরাইন লিগামেন্টসে থাকতে পারে এন্ডোমেট্রিওসিস, রেক্টোভ্যাজাইনাল সেপ্টামে থাকতে পারে, কালবিসাকে থাকতে পারে, পেলভিক পেরিটোনিয়ামে থাকতে পারে, লার্জ এন্ড স্মল ভাওয়েল এন্ড অ্যাপেন্ডিক্সে থাকতে পারে, মিউকুজাতে থাকতে পারে, মিউকুজ অফ দি সার্ভিক্সে থাকতে পারে, ভ্যাজাইনাতে থাকতে পারে, ফ্যালোপিয়ান টিউবসে থাকতে পারে, এন্ড ল্যাপারোটমি স্কারে থাকতে পারে। ল্যাপারোটমি স্কার, ল্যাপারোটমি স্কার এটা খুব ইম্পর্টেন্ট। সিজারিয়ান সেকশন হলো ভালো হয়ে গেল কিন্তু পরে কমপ্লেন করতে হলে সেখানে তার মেনস্ট্রুয়েশনের সময় পেইন হয় একটা, এবং এই সিজারিয়ান সেকশন অপারেশন সাইট স্কারের সাইডে একটা টিউমারের মতো দেখা যাচ্ছে। পরে সেখান থেকে টিস্যু নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা গেল যেটা স্কার এন্ডোমেট্রিওসিস। নেজাল মিউকোজাতে থাকতে পারে, দেখা যায় মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তাহলে কমন সাইটস এর মধ্যে ওভারি, ওভারিতে যদি থাকে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ওভারি তো ব্লিডিং হয়, সেই জন্য সেখানে এটা একটা সিস্ট হয়ে যায়, ওভারি চকোলেট সিস্ট হয়ে যায় আর ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস। লিগামেন্টস, ইউটেরাইন লিগামেন্টস, কালডিসেক, তারপরে রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম, পেলভিক পেরিটোনিয়াম, লার্জ এন্ড স্মল ভাওয়েল এন্ড ইভেন অ্যাপেন্ডিক্সে তোমার থাকতে পারে, ল্যাপারোটমি স্কার আর মিউকুস অফ দি সার্ভিক্স, ভ্যাজাইনা এইসব জায়গায় থাকতে পারে। তো কি হয় এন্ডোমেট্রিওসিস হলে? ইম্পর্টেন্ট হলো ইনফার্টিলিটি, ডিসমেনোরিয়া, dysmenorrhea, painful menstruation, pelvic pain, বিশেষ করে at the time of menstruation, and other problems. এবং এইটা হলো disease of women in active reproductive life, most often in the third and fourth decades, and affects approximately 6 to 10% of women. 6 to 10% of women. Endometriosis invade and spread behaviors that often contribute to severe complications. যেমন involvement of muscular wall of the bowel by endometriosis can result in intestinal symptom. এখন এই endometriosis নিয়ে বিভিন্ন থিওরি আছে। একটা থিওরি হলো রিজার্জিটেশন থিওরি। রিজার্জিটেশন থিওরিতে বলা হচ্ছে ডিউরিং মেন্সেস ওভারিতে কিছু endometrial টিস্যু তোমার ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ওভারিতে চলে আসে, এটা হলো রিজার্জিটেশন থিওরি। আরেকটা হলো মেটাপ্লাস্টিক থিওরি। মেটাপ্লাস্টিক থিওরি হলো endometrium arises directly from coelomic epithelium, mesothelium of pelvis or abdomen. Endometrium itself originates during embryonic development. In addition, mesonephric remnants may undergo endometrial differentiation and give rise to ectopic endometrial tissue. আরেকটা থিওরি হলো benign metastatic theory. Metastatic theory, endometrial tissue from uterus can spread to the distant size bone, lung, brain. Lastly হলো extrauterine stem or progenitor cell theory. তো বিভিন্ন থিওরি কাজ করে, এইসব থিওরির মধ্যে তোমার মেটাস্টেটিক থিওরি আর মেটাপ্লাস্টিক থিওরি এই দুইটাই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল।
আমরা কি পাই মেটা যেখানে এন্ডোমেট্রিওসিস হয় ওভারি যদি হয় সেটা আগেই বলছি তাহলে একটা ওভারি ট্রান্সফর্মস টু এ সিস্ট যেটা হলো চকোলেট সিস্ট এই জন্য বলা হয় যেহেতু সেখানে মেনস্ট্রুয়াল টাইমের মধ্যে ব্লিডিং হতে হতে সেটা একটা সিস্টিক মাস হয়ে যায় সেখানে এটা ব্রাউন কালার হয়ে যায় চকোলেটের মতো সেজন্য এটা চকোলেট সিস্ট আর যদি অ্যাডিনোমায়োসিস হয় ওয়ালের মধ্যে তাহলে আমরা প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস অর স্টোমা পেয়ে থাকি এবং তখন সেটাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস। এরপরে আর কি আছে এন্ডোমেট্রিয়াল বডিতে এন্ডোমেট্রিয়াল পলিপ সার্ভাইকাল পলিপের মধ্যে এন্ডোমেট্রিয়াম ও পলিপ হয় এবং সেই পলিপ একটা পলিপয়েড গ্রোথ এবং কাভার্ড বাই এপিথেলিয়াম এবং সেই কোর কন্টেইনস এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস। এখানে এন্ডোমেট্রিয়াল পলিপের মধ্যে অ্যাবনর্মাল ব্লিডিং হয় সেটা বলা হচ্ছে। আর একটা কমন হলো আমরা সবসময় যখন হাইপারপ্লেসিয়া হাইপারট্রফি এক্সাম্পল বলতে বলি তখন ফিমেল জেনেটিক ট্র্যাক্টের মধ্যে আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়ার কথা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া এই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়ার কথা এই জন্য বলা হয় কারণ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া থেকে এস্ট্রোজেনিক স্টিমুলেশন হয়ে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে প্রলং এস্ট্রোজেনিক স্টিমুলেশন হলে। তাহলে কাদের হয় কন্ডিশন ওবেস ফিমেলদের postmenopausal age, polycystic ovarian syndrome, functioning cancer cell tumor of the ovary, excessive ovarian cortical function, prolonged administration of estrogenic substance, and estrogen replacement therapy are there. Hyperplasia may be non-atypical hyperplasia, atypical hyperplasia. So endometrial hyperplasia, it has clinical significance. Endometrial hyperplasia may transform to endometrial carcinoma. Endometrial carcinoma হলো এখন কমন এটা হলো এখন ফিমেলের মধ্যে accounts for 7% of all invasive cancers in women excluding skin cancer. At one time endometrial carcinoma was far less common than cervix. আগে cervix এর থেকে অনেক কম ছিল এখন একটু বেড়ে গেছে এবং এটা হলো adenocarcinoma endometrial carcinoma adenocarcinoma। এখন বডি অফ দ্য ইউটেরাস আর একটা ইম্পর্টেন্ট ইয়ে হলো তোমার মায়োমেট্রিয়ামের মধ্যে কমন যে টিউমার সেটার নাম হলো লিওমায়োমা। বিনাইন টিউমারের নাম হলো লিওমায়োমা আর মেলিগন্যান্ট টিউমারের নাম হলো লিওমায়োসার্কোমা। লিওমায়োমা ইজ সো কমন এটাকে আরেক নাম হলো ফাইব্রয়েড ইউটেরাস। এটা হলো হোয়াইটিশ এবং এটা মাল্টিপল হতে পারে, এটা সাব স্যারোজাল হতে পারে, সাব মিকুজাল হতে পারে, সাবভাইকাল হতে পারে, লিগামেন্টে হতে পারে এবং এটা মিলিমিটার টু 2 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এটা সাব মিকুজাল হলে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয়। লিওমায়োমা অফ দি ইউটেরাস, লিওমায়োমা ফাইব্রয়েড অফ দি ইউটেরাস খুব কমন। এটা যদি সাইল বিয়ারিং এজ সেগুলি কমপ্লিট হয়ে যায় আলটিমেটলি ট্রিটমেন্ট হিস্টেরেক্টমি করতে হয়। হিস্টেরেক্টমি তাহলে লিওমায়োমার স্পেসিমেন এখানে ছবিতে দেওয়া হচ্ছে। আমাদের যে একটা মিনি মিউজিয়াম আছে প্যাথোলজি ডিপার্টমেন্টের চারতলায়, তোমরা কি কেউ কোনো সময় ভিজিট করেছো? হ্যাঁ অরুণিমা, জি স্যার। হ্যালো, হ্যাঁ তোমাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো তোমরা কলেজ স্কুলে আমাদের এই মিউজিয়ামটা ভিজিট করবে। সেখানে খুব বেশি স্পেশাল ভাবে অনেক বেশি না হলেও যেটুকু আছে এইটুকু সেখানে তোমরা দেখার মতো তোমাদের ফোর্থ ইয়ারের এই যে লিওমায়োমার স্পেসিমেন আছে, ফাইব্রোএডিনোমার স্পেসিমেন আছে, ব্রেস্ট কার্সিনোমা ব্রেস্টের ম্যাস্টেক্টমি স্পেসিমেন আছে, পলিসিস্টাইটিস গলব্লাডার আছে, পোস্টেটিক সিপস আছে, তারপর টিবি লিম্ফ নোড আছে আমার যতদূর মনে হয় এবং আরো যেগুলি আছে তোমরা লাইব্রেরি সরি মিউজিয়ামটা দেখবা। আর সেখানে আমাদের একটা মাল্টি মাইক্রোস্কোপও আছে। আমরা একটা নেদারল্যান্ডের
অর্গানাইজেশনের সাহায্যে এই মাল্টি হেড মাইক্রোস্কোপটা পেয়েছিলাম। এটার সুবিধা হলো আমরা কয়েকজনে বসে একসাথে স্লাইড দেখা যায়। একজন হ্যান্ডেল করলে আর বাকিরা দেখতে হবে 5 জন মিনিমাম। তো তোমরা যারা প্যাথোলজির আগ্রহী তোমরা দেখবা, ওইটা ওই আগ্রহ করে ডিসকাশন করে দেখবা। ভবিষ্যৎ প্যাথোলজিস্টরা বা গাইনোকোলজিস্টরা বা সার্জনরা স্পেসিমেন দেখবে প্যাথোলজির সাথে এই সার্জারি গাইনি এগুলির রিলেশন আছে, এগুলি দেখে তোমরা এনকারেজড হবো। আমাদের এই সেকেন্ড বেস স্টুডেন্ট রুমানা মাহমুদ এমডি প্যাথোলজি প্রায় শেষের পথে, পরীক্ষাটা বাকি। তো তাকে আমি খবর দিয়ে নিয়ে এসে লেকচারার হিসেবে জয়েন করেছে, পাস করে গেলে ইনশাল্লাহ হয়তো সে প্রফেসর হয়ে যাবে। অর্থাৎ আমাদেরই অনেক স্টুডেন্ট এখন এমডি, ওর হাজবেন্ড আবার এন্ডোক্রাইনোলজিতে এমডি কমপ্লিট করেছে। তো আমাদের এবার 11 বেস চলতেছে, কিন্তু 10ম বেস ইন্টারনি শেষ করলো, তাতে সেকেন্ড বেজের কিশোর মহাজন সেকেন্ড বেজের সেও কমপ্লিট করছে ফিজিক্যাল মেডিসিনে। এরকম ডিএ করা অনেক আছে। এফসিবিএস অনেকে শেষের পথে, এফসিবিএস অনেক শেষ করতে পারে নাই, শেষের পথে অনেকে অনেক স্টুডেন্টরা করতেছে, ভালো করতেছে। এরপরে আরেকটু পড়া আছে, সেটা তেমন কিছু না। ফ্যালোপিয়ান টিউবস, ফ্যালোপিয়ান টিউবস এর ইনফ্লামেশনকে বলা হয় সালফিনজাইটিস। সালফিনজাইটিস সেটা আমরা আগে বলছিলাম, সাবরেটিভ সালফিনজাইটিস গণপ্রকারটা হয়, আর টিউবারকুলার সালফিনজাইটিসও হয়। তো সেটা খেয়াল করতে হবে। আর টিউমার সিস্ট হয়, এন্ডোমেট্রিওসিস হয়, এগুলি বলা হচ্ছে। আমরা আজকে যতটুকু এডিনোমেটার টিউমারস, বেসিক্যালি বিরাইন টিউমার হয়, ফ্যালোপিয়ান টিউব এডিনোমেটার টিউমার, এটাও টিউমার এগুলি পড়েছি। আগামী ক্লাসে আমরা ওভারি ডিসকাস করবো। আমরা এভাবে আগাতে থাকবো, আগাতে শেষ করতে হবে। অনেক পড়া তোমরা চ্যাপ্টারগুলি তাহলে পড়ে নিই আর কি। গাইডলাইন দিচ্ছি, বাকি থাকলো। প্রথম দিকে হয়তো প্রিপারেশন আসে না, পরে আস্তে আস্তে প্রিপারেশন এসে যাবে। তাহলে মোটামুটি আজকে আমাদের ডিসকাশন এখানে শেষ করি। তোমাদের তো প্রেজেন্স মোটামুটি ভালো দেখতেছি, 92। ক্লাসগুলি অ্যাটেন্ড করো প্রত্যেকের। আর যেটা বলছিলাম, দেখি গাইনি এই সপ্তাহ এগুলো গাইনি ট্রিটমেন্ট করা যায় কিনা, তারপরে সার্জারি। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। হ্যাঁ, এখানে আমরা শেষ করি। ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।